হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলো আমি তোমাদের যে 90 ডেজে গ্রামার করাবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, টোটাল 90 ডেজ ডে বাই ডে, দিনের পর প্রত্যেক দিনই তোমাদেরকে যে গ্রামার সিরিজটা তুলে ধরবো বলে বলেছি, যে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তার আজকে দ্বিতীয় দিন, ঠিক আছে। চলো ক্লাস টুতে আমরা কী দেখবো, আগের দিনকার বা গত দিনের ক্লাসে আমরা কী দেখেছিলাম, যে আমরা গত দিনের ক্লাসে আমরা টোটাল রোড ম্যাপটা দেখেছিলাম। যে কোনো ইংলিশ পড়তে গেলে যেভাবে পড়তে হবে, কোন কোন সিলেবাসগুলোকে আমাদেরকে পড়তে হবে, কোন জায়গাগুলোকে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে, সেই জায়গাগুলো আমরা দেখে নিয়েছি। আশা করি তোমরা সব ভালো করে বুঝতে পেরেছো। এবং সেই সঙ্গে রোড ম্যাপ বোঝানোর পরে তোমাদেরকে আমি সেন্টেন্স সম্পর্কে ডিটেলস ডেসক্রিপশান দিয়েছিলাম। এবং সেন্টেন্স সম্পর্কে তোমাদের আমি একটা অ্যাক্টিভিটি টাস্কও করিয়েছিলাম, ঠিক আছে। সেখান থেকে তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। দুটো টাইপে বুঝিয়েছিলাম, সেন্টেন্সগুলোর মিনিং করে, অর্থাৎ মানে বুঝে, অর্থ বুঝে সেখান থেকে কী করে সেন্টেন্স চিহ্নিতকরণ করব, কিংবা আরও দুরকম পদ্ধতিতে দেখেছিলাম, যে সাইন দেখে, অর্থাৎ শেষে যে প্রত্যেকটা সেন্টেন্সের শেষে যে বিশেষ্য চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন কিংবা ফুলস্টপ থাকে, সেগুলোর উপর ডিপেন্ড করেও আমরা কী করে সেন্টেন্সকে চিহ্নিতকরণ করব, সেই ব্যাপারটাও আমরা কিন্তু ভালোভাবে দেখেছি। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো। কারণ তাছাড়া তোমাদেরকে দেখিয়েওছিলাম যে সেন্টেন্সকে চিহ্নিতকরণ কতটা দরকার আছে। ন্যারেশন ভয়েস থেকে যে কোনো সেন্টেন্স করতে গেলে আগে সেন্টেন্সকে চিহ্নিতকরণ করতে হবে। ন্যারেশন চেঞ্জ করাটা হয়তো পরের ব্যাপার, ভয়েস চেঞ্জ করাটা তো পরের ব্যাপার, আগে তোমাকে সেন্টেন্সটা চিহ্নিতকরণ করতে হবে। চিহ্নিতকরণ করার পরে তারপর তোমাকে যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সের উপরে তোমাকে গিয়ে পরিবর্তন করতে হবে, ঠিক আছে। তাই হোক, তাহলে আশা করি তোমরা সেন্টেন্সটা ভালো করে বুঝতে পেরেছো। চলো আজকে ক্লাস নম্বর সেকেন্ড ক্লাসে আজকে তোমাদের দেখাবো পার্টস অফ স্পিচ দেখাবো এবং ভার্বটা দেখাবো। খুব ইম্পর্টেন্ট জায়গা পার্টস অফ স্পিচটা। মানে যে কোনো গ্রামার করতে গেলে তোমাদেরকে আগের দিনকার সূচিতেই দেখিয়েছিলাম রোড ম্যাপে, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলোর প্রত্যেকটা ডিটেলস ডেসক্রিপশান তোমাদের পড়তে হবে। যদি আমাদের কম্পিটিটিভ এক্সামে, যদি আমাদের কোনো জায়গায় পরীক্ষাতে যদি ইংলিশে স্কোর করতে হয়, তাহলে আজকে তোমরা যে পার্টটা, যে ক্লাসটা থাকছে সেই ক্লাসটা বেসিক ক্লাস, ঠিক আছে। কিন্তু এর ডিটেলসে যেতে হবে অবশ্য। ডিটেলস যেতে গেলে আগে আমাকে বেসিকটা একটু ভালো করে জেনে নিতে হবে, কোথা থেকে এসছে, কী ব্যাপার, সেই জায়গাগুলো একটু জেনে নিতে হবে। জেনে নেওয়ার পরে আমরা ডিটেলস ক্লাসে যাব, ঠিক আছে। চলো আমার ক্লাসে সবাইকে ওয়েলকাম ফিউচার কম্পিউটার ইংলিশ চ্যানেলে। পারলে সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, এবং কেমন লাগছে ক্লাস সেই নিয়ে একটু কমেন্টও করে দিও, ঠিক আছে। চলো, এবং দেখো আজকে প্রথম ক্লাস থাকছে, সেকেন্ড ক্লাসে থাকছে পার্টস অফ স্পিচ, ঠিক আছে। পার্টস অফ স্পিচ, ঠিক আছে। পার্টস অফ স্পিচ বলতে গেলে যে কোনো একটা ধরনের বাক্য বলছি, সেন্টেন্স বলছি, যে কোনো সেন্টেন্স একটা ধরো বলছি আমরা, সেই সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা যে ওয়ার্ড থাকছে সেই ওয়ার্ডগুলো কোন ধরনের পার্টস অফ স্পিচ দিয়ে তৈরি হয়েছে। অর্থাৎ কী বলতে চাইছি, ব্যাপারটা এটাই বলতে চাইছি। ওয়েট, ধরো এটাই বলতে চাইছি আমি, যে যে কোনো সেন্টেন্সকে ধরো গঠন করছি আমরা। ধরো এইখানে বললাম যে, ধরো হি গোজ টু স্কুল। এই যে বাক্যটা বললাম, এই বাক্যটার হিটা কোন পার্টস অফ স্পিচ, গোজটা কোন পার্টস অফ স্পিচ, টুটা কোন পার্টস অফ স্পিচ, স্কুলটা কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে। অর্থাৎ একটা সেন্টেন্স, যে কোনো আমরা যখন একটা বাক্য বলছি, এই যে স্পিচ, অর্থাৎ স্পিচ যখন বলছি, কথাবার্তা বলছি, এই কথাটার পার্টস বলছি। পার্টস বলতে কি, ধরো এই কথাটা বলেছি, এই কথাটা পার্টস বলতে প্রত্যেকটা অংশকে বুঝিয়েছে। এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই পার্টটা কি, এই পার্টটা, এই যে সেন্টেন্স আছে টোটাল পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের মধ্যে আমরা কয় প্রকার দেখছি, 8 প্রকার দেখতে পাচ্ছি এখন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। টোটাল তাহলে কতগুলো পার্ট রয়েছে না, টোটাল পার্টস অফ স্পিচ রয়েছে 8খানা। এই 8খানা পার্টস অফ স্পিচের মধ্যে আমরা যে স্পিচটা দিচ্ছি, যে কথাটা, এই কথাটা বললাম, এই কথাটার মধ্যে, এই 8টার মধ্যে এটা কোনটা, এটা কোনটা, এটা কোনটা, এটা কোনটা, এভাবে আমাদের কী করতে হবে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট প্রত্যেকটা ওয়ার্ডকে জানতে হবে। তবে গিয়ে কিন্তু ইরর কারেকশান আমরা খুব ভালোভাবে করতে পারবো, কিংবা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করার ক্ষেত্রে আমাদের খুবই হেল্প হবে, ঠিক আছে। তাহলে এই জন্য বলতে দেখো পার্টস অফ স্পিচ কী বললাম, তাহলে প্রত্যেকটা যে কোনো বাক্য যখন আমরা বলছি, যে কোনো কথাবার্তা বলছি, তার প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা পার্ট কোন ধরনের পার্টস অফ স্পিচ, যেগুলো নাউন না, প্রোনাউন না, অ্যাডজেক্টিভ না, ভার্ব, কোন ধরনের রয়েছে সেটাকে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে। তা সেই যে কোনো বাক্যের প্রত্যেকটা অংশকে চিন্তাভাবনা করতে গেলে সেই সেন্টেন্সটাকে ভাগ করেছে টোটাল 8টা পদ্ধতি, 8টা স্টেপে ভাগ করা হয়েছে। প্রথমটাই থাকছে কি, প্রথমটা প্রত্যেকে জানি ছোটোবেলায় পড়ে এসেছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন,
কনজাংশন এবং ইন্টারজেকশন, এই 8টা পদ্ধতিতে ভাগ করা হয়েছে। চলো এবার ডিটেলস এক্সপ্লেনেশন দেখবো। দেখো এই পার্শ্ব স্পিচে কি বলেছে ডিটেলসে। নাউনে কি বলেছে, জাস্ট একটা করে ছোটোবেলাকার মতো তার মুখস্থ করার নাম নেই, যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু নাম বোঝে হ্যান ত্যান, এগুলো তো মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু শর্ট করে জানলেই হবে নাউন জিনিসটা কি। না, নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ডস, ঠিক আছে, নেমিং ওয়ার্ডস মানে যে কোনো নাম বোঝালেই সেটা হবে যে জিনিসেরই, এটা কথা মনে রাখতে হবে, যে জিনিসের নাম আছে তাকে বলা হবে যে নাউন, ঠিক আছে। এটা যাই হোক না কেন, যার নাম দেওয়া যাবে, কোনো ধরো সম্পর্ক, ধরো কেউ কাউকে ভালোবাসে, সেটা যে রিলেশনশিপ, তাকে নাম দেওয়া যায়, একটা রিলেশনশিপ হচ্ছে, সেটাকেও একটা কিন্তু আমরা কী বলবো, নাউন বলবো। যে কোনো কিছুকে, যে কোনো যার আকারও নেই, ঠিক আছে, তেমন জিনিসের যদি নাম দেওয়া যায়, আমরা স্যারের কাছ থেকে, স্যার আমাদেরকে শেখায়, আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে জ্ঞান অর্জন করি, জ্ঞানটা এটা একটা যে গ্রহণ করছি, এটা কী, যেগুলো একটা নাম দেওয়া যাচ্ছে, তাহলে এটাও একটা কিন্তু নাউন, ঠিক আছে। যাই হোক, সেটা কোন ধরনের নাউন কী ব্যাপার, যখন আমরা নাউন নিয়ে ডিটেলস ক্লাস করব, তখন কিন্তু সেই জায়গাগুলোকে আমরা খুঁটিয়ে দেখব, ঠিক আছে। জাস্ট এখন আমাদের বেসিক ক্লাসটাতে কী করব, আমরা জাস্ট দেখে নেবো যে কোন জিনিসটা কী রয়েছে, অত ডিটেলসে অত যাওয়ার দরকার নেই। যখন পরবর্তীকালে নাউনের ডিটেলস ক্লাস যাব, কিংবা প্রোনাউনের ডিটেলস ক্লাস যাব, কিংবা অন্যান্য পার্টস অফ স্পিচগুলোর প্রত্যেকটা ডিটেলস ক্লাস আমরা করব, তখন সেগুলো জায়গাগুলোকে আমরা খুঁটিয়ে দেখব, ঠিক আছে। এবার চলো বলছে তাহলে নাউন কি বলেছে। তা নাউন কি বলে, নাউন হচ্ছে অলরেডি নেমিং ওয়ার্ডস, যে কোনো নাম বোঝালে, ঠিক আছে, যে কোনো নাম বোঝালে হবে কি নেমিং, মানে নাউন বোঝাবে। এবং সেটা এক্সাম্পল দেখো, রাহুল আছে, তাজমহল, সায়ন আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে নাম বুঝিস, রাহুল একজনের নাম, তাজমহল নাম, সায়ন একজনের নাম, তাহলে এগুলো কি বুঝি, সব নাম বুঝিয়েছে, তাহলে নাম বোঝালে কি বললাম, নাউন হবে। প্রোনাউন কাকে বলে, না প্রোনাউন হচ্ছে রিপ্লেসেস নাউন, মানে কি নাউনের পরিবর্তে বসে, নাউনের পরিবর্তে বসে কি হি সি ইট দিয়ে, কেমন হয় ব্যাপারটা, নাউনের পরিবর্তে বলতে কি বোঝায়, এ বাংলাতেও আমরা করে এসেছি, কিংবা ইংলিশেও যদি আমি করি, তাহলে দেখো, ধরো বললো যে রাম, আচ্ছা, রাম হেল্পস মি, রাম আমাকে সাহায্য করে। আবার পরে বাক্য বলছি যে রাম রাম গোজ টু হিম, রাম তার কাছে যায়। আবার বলছি যে রাম সিংস ওয়েল, রাম ভালো গান করে। এত কথা বলছি, তাহলে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট আছে না, এই সাবজেক্টের জায়গায় কী হয়ে যায়, নাউন কোনটা বোঝাচ্ছে, নাম কোনটা বোঝাচ্ছে, এই যে নাম বুঝেছে, নাম বোঝালে কী হয়, নাউন হয়। তাহলে প্রথম বাক্যে নামটা বললাম, এই নামের পরিবর্তে এই বাক্যটাকে বারবার রাম না ব্যবহার করে আমরা কী ব্যবহার করবো, হি ব্যবহার করবো। রাম না ব্যবহার করে কী ব্যবহার করবো, হি ব্যবহার করবো, হি ব্যবহার করব। এবার হি যে ব্যবহার করলাম, এই যে নামের পরিবর্তে, এই যে বলেছে না রিপ্লেস মানে কি, তার পরিবর্তে, ঠিক আছে, অর্থাৎ কার পরিবর্তে, নাউনের পরিবর্তে, অর্থাৎ নাউন কোনটা, রাম, রামের পরিবর্তে কি ইউজ করলাম, হি। তাহলে এই হিটাকে কি বলছে, যে হিটাই হচ্ছে তোমার প্রনাউন হলো। এবার আমার হাতে প্রশ্ন হচ্ছে যে রামটাকে কেন আমরা এইটাকে চেঞ্জ করব না, বা আমরা বেসিক্যালি পড়ে এসে কি, যে রাম কথাটা হচ্ছে প্রথম বাক্যে বলা হচ্ছে, দ্বিতীয় বাক্যে আমাদের শুনতে ভালো লাগে না, বারবার রাম 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 করতে ভালো লাগে না, কিন্তু প্রথম থেকে দ্বিতীয়বার থেকে তো আবার হি হি বলছি, তখন তো খারাপ লাগছে না। তাহলে এখানে ভালো লাগা খারাপ লাগার উপর কোনো প্রশ্ন আসছে না, ভালো লাগা খারাপ লাগাটা হচ্ছে একটা ভুল ডেসক্রিপশান একটা, ঠিক আছে। তাহলে কেন ব্যবহার করা হয়েছে, কেন কী ব্যাপার, তাহলে স্যার যে রাম কথাটার পরে হি ব্যবহার করছি, আবার ধর আমি বারবার কী বলতে চাইছি বোঝা যাচ্ছে, রাম 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 পথেটা বলছি, তাহলে পথেটা বলতে কি বলছি না, বলছি পরের বাক্যগুলো চেঞ্জ করছি কেন, না স্যার প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে রাম রাম ব্যবহার করার জন্য খারাপ লাগছে। কিন্তু দেখো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, ধরো প্রথম বাক্যে রাম বলেছি, দ্বিতীয় বাক্যে হি বলেছি, মেনে গিয়েছি, কোনো সমস্যা নেই, প্রথমটা একরকম, দ্বিতীয়টা আরেক রকম, কিন্তু তৃতীয় থেকে তো সে একই হয়ে গেল, হি হি হয়ে গেল। এরপর তুমি আরও যত বাক্য বলবে সব বাক্যে হি থাকবে, সব বাক্যে হি থাকবে, তাহলে এটা তো এই যে হি হি বলছে, এটা তো খারাপ লাগছে না। তাহলে এর পিছনে কারণ কি, না এর পিছনে কারণটা হচ্ছে যে ইউজ যেটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রোনাউন যে ব্যবহার, প্রোনাউনের ব্যবহার কোথায়, না প্রোনাউনের ব্যবহারটাই হচ্ছে নাউনের পরিবর্তে। তার খারাপ লাগে কিংবা ভালো লাগে তার উপর কোনো ব্যাখ্যা করে রকম এই ধরনের গ্রামার হয় না, যে রাম রাম বারবার ব্যবহার করছি, খারাপ লাগছে, সেখানে আমরা হি ব্যবহার করে দেবো, বা বারবার সীতা সীতা বলে আসছি, সেই জায়গায় আমাদের সীতা বলতে খারাপ লাগছে, সি বলে দেবো, এই ধরনের কোনো গ্রামার হয় না, এটা কোনো রুলসের মধ্যে পড়ে না, কোনো এক্সপ্রেশনের মধ্যে পড়ে না, ঠিক আছে। তাহলে কী বললাম কি, অর্থাৎ রাম কথাটা নাউন,
তাই প্রথম বাক্যে নাউন ব্যবহার করতে হয়। প্রথম বাক্যে নাউন কেন, যে কোনো জায়গায় যেটা তার যথোপযুক্ত ব্যবহার সেই জায়গায় ব্যবহার করলাম। তারপরেও সেন্টেন্সে তার জায়গায় যদি কোনো কিছু ব্যবহার করা যায় প্রোনাউন, তবেই তো সেটা প্রোনাউনের ব্যবহার হবে। তা তুমি প্রোনাউনটা তাহলে আবিষ্কারই হতো না, তাহলে সেরকম একটা অবস্থায় চলে যেত, তাই না? তাহলে প্রোনাউনের ব্যবহারটা কোথায়? না, প্রোনাউনের ব্যবহারটা হচ্ছে যে কোনো নামের পরিবর্তেই প্রোনাউন ব্যবহার হবে, খারাপ লাগার জন্য নয়, ঠিক আছে? এই জন্য হচ্ছে প্রনাউন ব্যবহার করতে হচ্ছে, বারবার আমাদের কী ব্যবহার করতে হয়? হি ব্যবহার করতে হয়। তাহলে এটা বুঝে গেল কি বললো, যে রিপ্লেসেস নাউন, অর্থাৎ যে কোনো বাক্য, একটা বাক্য আছে, এই বাক্যটায় এই যে নামটা আছে রাম, রামের পরিবর্তে কী ব্যবহার করলাম? হি। এই হিগুলোকে বলা হচ্ছে তোমার প্রনাউন। আবার যখন অনেকগুলো ধরো বয় থাকছে, বয় থেকে বয়েজ থাকে, হ্যাঁ, বয়েজ থাকলো, বয়েজ দিয়ে একটা বাক্য দিল, তারপর আবার ধর পরে বাক্য আবার বয়েজ দিয়ে আবার একটা বাক্য দিয়েছে, আবার একটা বাক্য দিয়েছে, তাহলে যতগুলো বাক্য দিক না কেন, এই যে প্রথম বাক্যে বয়েজ নাম বুঝিয়েছে, এদেরকে বলা হয়, এটা হচ্ছে নাউন, ঠিক আছে? এর পরিবর্তে পরের বাক্যগুলো থেকে আর কী ব্যবহার করা যাবে না? পরের বাক্যগুলো থেকে কোনো রকম বয়েজ ব্যবহার করা যাবে না। তোমার থেকে বয় থেকে বয়েজ আছে যেহেতু অনেকগুলো আছে, তার জন্য কী ব্যবহার করতে হবে? দে ব্যবহার করতে হবে, ঠিক আছে? সাবজেক্টে দে হয়, এইটা হচ্ছে ব্যাপার। তো এইটা ছাড়া অন্য কোনো কিছু কারণ নয় যে বারবার বয়েজ বয়েজ বলছি খারাপ লাগছে, এরকম কোনো গ্রামার হতে পারে না, এক্সপ্লেনেশন হতে পারে না, এগুলো গ্রামার এক্সপ্লেনেশন কখনোই নয়। তাহলে কী ব্যবহার করব আমরা? হচ্ছে একবার প্রোনাউনে যেহেতু ব্যবহার, নাউনে পড়তে প্রোনাউন ব্যবহার করার সিচুয়েশান কিংবা রুলস রয়েছে বলে সেই জন্য আমরা প্রথম বাক্যে নাউন ব্যবহার করব, তারপরে বাক্যগুলোতে আমরা প্রোনাউন ব্যবহার করব। চলো, যেমন এখন হি সি এইগুলো সব প্রোনাউন হতে পারে, হি সি ইট, হ্যাঁ, তারপর দে, এগুলো সব প্রোনাউন হতে পারে। যখন আমরা আরও প্রোনাউনের ক্লাস করব, 8টা 9টা ভাগ রয়েছে, তখন আরও ডিটেলসে জানবো, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে করে ভাগ হয়ে যাবে সব। তারপরে কি বলেছে? অ্যাডজেক্টিভ বলেছে। অ্যাডজেক্টিভ কি বলেছে? যে মডিফাইস এ নাউন অর প্রোনাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ, ঠিক আছে? বিশেষণ। কার বিশেষণ বলেছে? কার বিশেষণ বলেছে? দেখো, নাউন অর্থাৎ প্রোনাউন, নাউনকে প্রোনাউনকে মডিফাই করবে, মানে তুলনা করা বোঝাবে, কোনো কিছুকে তার একটা এক্সেসিভ কিছু কোনো গুণকে বোঝাবে, ঠিক আছে? তো ওই যে বললাম, বলছি দাঁড়াও, উদাহরণটা একটু মুছে দিই। ধরো বলছে যে দে আর গুড স্টুডেন্টস, দে আর গুড স্টুডেন্টস, দে আর গুড স্টুডেন্টস। তাহলে এই যে দে বলতে গিয়ে, দে বলতে আমরা কী বললাম? প্রোনাউন। প্রোনাউন কোনটা? না কার পড়তে ব্যবহার করা হয়? না এটা নাউনে পড়তে ব্যবহার করা হয়েছে, নাউনে পড়তে ব্যবহার করা হয়েছে। তাহলে না, এটা তারা একটা নাউনের চ্যাপ্টারের মধ্যে পড়ছে। তাহলে তারা কেমন? না তারা হচ্ছে কেমন? স্টুডেন্ট। স্টুডেন্টটাও কি বুঝিয়েছে? নাম বুঝিয়েছে। তাহলে এটাও কি হবে? এটাও একটা নাউন, এটা একটা নাউন। তাহলে স্টুডেন্টগুলো কেমন? না স্টুডেন্টগুলো হচ্ছে ভালো, দে আর গুড স্টুডেন্টস। তারা কে? না তারা হচ্ছে ছাত্র। ছাত্রটা কে? না ছাত্রটাও নাউন, তারাও নাউন। ছাত্রটা হচ্ছে কি, কীরকমভাবে ছাত্র? না গুড স্টুডেন্ট। তাহলে ছাত্রটা কেমন? না গুড। তাহলে নাউনের গুণ বোঝাচ্ছে যে ছাত্রগুলো কেমন? না খুব ভালো। এই যে গুণটা বোঝালো, এই গুণটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অর্থাৎ নাউনের পাশে বসবে, নাউনকে মডিফাই করবে কিংবা প্রোনাউনকে মডিফাই করবে তার পাশে বসে, এবং তখন তার কোনো গুণ বোঝাবে, কোনো কোনো অস্তিত্বকে বোঝাবে, তখন সেটা বলা হচ্ছে কি? না আমার প্রোনাউন, সরি অ্যাডজেক্টিভ। তারপর কি বলছে? চলো, তারপর বলছে ভার্ব, অ্যাকশান স্টেট বোঝাবে, অর্থাৎ ভার্বের ক্লাস আজকে রয়েছে আমাদের শেষে, ঠিক আছে? ডিটেলস ক্লাস করবো ভার্ব নিয়ে, অনেকটা কিছু বুঝবো ভালো করে ব্যাপারগুলোকে, কারণ ভার্ব ছাড়া কখনো কোনো কিছু সম্ভব নয়। যতগুলো পার্টস অফ স্পিচ দেখছো না, কতগুলো পার্টস অফ স্পিচের কোনোটাই তুমি না জানো, ঠিকঠাক করে না জানো তবুও তোমার চলবে, কিন্তু এই ভার্বকে না জানলে কোনোভাবে তুমি কোনো কিছু করতে পারবে না। ভার্ব খুব ইম্পর্টেন্ট জায়গা, প্রত্যেকটা বাক্যে সাবজেক্ট না থাকলেও ভার্ব মানে বাক্য হবে, অবজেক্ট না থাকলেও বাক্য হবে, কিন্তু ভার্ব ছাড়া কোনো বাক্য হবে না, কখনোই সম্ভব নয়, ঠিক আছে? এতটাই গুরুত্বপূর্ণ। ভার্ব তোমাকে প্রত্যেকটা সেন্টেন্সে রাখতেই হবে একদম, ভার্ব দিয়ে করতে হবে, এবং ভার্বের বিভিন্ন রূপ রয়েছে, তা সেগুলোকে তোমাদেরকে ডিটেলসে মুখস্থ করতে হবে, পড়তে হবে। আজকে আমি ক্লাসে দেখাবো ভার্ব নিয়ে। চলো পরে কি আছে দেখো। অর্থাৎ ভার্ব একটু বুঝিয়ে নেওয়া হচ্ছে, কী বললাম? অ্যাকশান বোঝাবে, মানে অ্যাকশান মানে কাজ করা বোঝাবে, যে কোনো কাজ করা বোঝাবে হচ্ছে ভার্ব। তারপর কি রয়েছে? অ্যাডভার্ব। গ্রামার অ্যাডভার্বটা একটু মানে খুব জটিল প্রকৃতির, জটিল বলতে খুব ভালোই, মানে একদম ডিটেলস ডেসক্রিপশানে যেতে হবে, বর্ণনা যেতে হবে, একদম এক্সপ্লেনেশানে যেতে হবে, গভীরভাবে যেতে হবে, প্রচুর পরিমাণে প্রচুর তথ্য রয়েছে এই অ্যাডভার্বের ক্ষেত্রে। অ্যাডভার্ব কথাটা দেখো, অ্যাডভার্ব কথাটা নিজেই কিন্তু গঠন হয়েছে 3টে ওয়ার্ড নিয়ে। কী বলো তো? 3টে ওয়ার্ড নিয়ে। দেখো ভার্ব, অর্থাৎ অ্যাডভার্বের মধ্যে কী লুকিয়ে আছে? এই দেখো ভার্ব লুকিয়ে আছে, ঠিক আছে?
আবার অ্যাডভার্বের মধ্যে নিজেই অ্যাডভার্ব লুকিয়ে আছে, পুরো কথাটা অ্যাডভার্ব হয়ে আছে। আবার অ্যাডভার্বের মধ্যে আবার এডি অ্যাড দিয়ে এই দেখো অ্যাডজেক্টিভের সঙ্গে যুক্ত হয়ে আছে, অ্যাডজেক্টিভের সঙ্গে যুক্ত হয়ে আছে। অর্থাৎ এই অ্যাডভার্ব নামটার মধ্যে তিনটে জিনিস খুঁজে পাচ্ছি আমরা, তিনটে জিনিস খুঁজে পাচ্ছি। কি কি? এক হচ্ছে ভার, ঠিক আছে, এক হচ্ছে ভার নিজেই অ্যাডভার, সঙ্গে হচ্ছে অ্যাড থেকে অ্যাডজেক্টিভ, তিনটে বর্ণনা আমরা পাবো। এবং এটাকে তিনটে কি করে এর মধ্যে আছে আমরা উদাহরণ দিয়েও সেটা বুঝে নেবো, ঠিক আছে। চলো কি বলছে, এক্সাম্পল দেখো, অ্যাডভার্ব কাকে বলে ওটা একটু বলে দিই। অ্যাডভার্ব কাকে বলে? এই যে ভার্ব আছে না, ভার্ব, ভার্ব, এই ভার্বের অ্যাড দেয়, অর্থাৎ কি ভার্ব সম্পর্কে একটু আগে কি বললাম, অ্যাডজেক্টিভ কি বললাম, নাউন বা প্রোনাউনের দোষগুণ। এখানে কার বোঝাবে? এখানে ভার্বের দোষগুণ বোঝাবে, ভার্বের দোষগুণ, ভার্বের দোষগুণ হলে সেটা কী হবে? অ্যাডভার্ব, ঠিক আছে। এবার সেখানে ভার্ব শুধু নয়, সঙ্গে রয়েছে অ্যাডভার্ব রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে। দেখো উদাহরণ দিয়ে ভালো করে দেখো। ইট অলসো মডিফাইস, এটা লেখা এখন ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে, দেখো ইট অলসো মডিফাইস থ্রি পার্টস অফ স্পিচ। এইটা মানে অ্যাডভার্বটা, এই ভার্বটা কী করছে? তিন ধরনের পার্টস অফ স্পিচকে মডিফাই করছে, যেমন কি কি? অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ দিয়ে উদাহরণ দিচ্ছে, দেখো অ্যাডজেক্টিভকে কীভাবে বিশ্লেষণ করছে, কীভাবে এর মধ্যে অ্যাডজেক্টিভ কথাটা লুকিয়ে আছে। সি ইজ ভেরি বিউটিফুল, সি ইজ ভেরি বিউটিফুল, তাহলে সিটা কেমন? সিটা কেমন? না সি হচ্ছে তোমার নাউন বোঝাচ্ছে, ঠিক আছে, নাউন বুঝিয়েছে। সিটা কেমন? না সিটা হচ্ছে বিউটিফুল, বিউটিফুলটা তাহলে কেমন? তাহলে বিউটিফুলটা কি? না আমরা একটু আগে পড়ে এলাম, অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে পড়ে এলাম, নাউন সম্পর্কে কিছু বলা হলে, নাউনকে, সিটা নাউন পড়েছি দেখো, সিটা নাউন, ঠিক আছে, সরি সিটা প্রনাউন, সিটা প্রনাউন, তাহলে নাউন বা প্রনাউন সম্পর্কে কোনো কিছু বর্ণনা, তাহলে নাউন হোক আর প্রনাউন হোক, তাহলে সিটা তো প্রনাউন, তাহলে সিটা যদি প্রনাউন হয় তাহলে এর সম্পর্কে গুণ কী দিয়েছে? সে কেমন? না বিউটিফুল, তাহলে এটা কি? এটা অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভটা কার বুঝিয়েছে? বিউটিফুলটা কেমন? না ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল, তাহলে বিউটিফুলটা শুধুমাত্র বিউটিফুল নয়, বিউটিফুলটাকে আবার মডিফাই করেছে কী দিয়ে? ভেরি কথাটা দিয়ে। এই ভেরি কথাটা দিয়ে হচ্ছে, ভেরি কথাটা দিয়ে হচ্ছে বিউটিফুলের গুরুত্বটাকে আরও বাড়িয়ে দিয়েছে, আরও বেশি তার গভীরতা প্রকাশ করেছে। তাহলে যখন অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও যখন ডিটেলস বর্ণনা দেওয়া হবে, অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও যখন ডিটেলস বর্ণনা দেওয়া হবে, তখন সেটাকে কী বলা হচ্ছে? অ্যাডভার্ব, ঠিক আছে। চলো 2 নম্বর কী বলছে, তাহলে অ্যাডজেক্টিভ দিয়ে উদাহরণটা বুঝতে পারলে আশা করি। তারপর দেখো ভার্ব, এর মধ্যে কী কথা, এর মধ্যে তিনটে পার্টস অফ স্পিচ লুকিয়ে আছে। এক হচ্ছে ভার্ব, এক হচ্ছে অ্যাডজেক্টিভ, এক হচ্ছে নিজেই অ্যাডভার্ব। তার মধ্যে ব্যাপারটা বুঝতেই পারলে যে অ্যাডজেক্টিভ কীভাবে আছে। ভার্ব দেখো, সি ইজ ওয়ার্কিং স্লোলি, সি ইজ ওয়ার্কিং স্লোলি, তাহলে ভার্ব কোনটা? না অ্যাকশান করা বোঝাবে, একটু আগে পড়েছি যে ভার্ব অ্যাকশান বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে, কাজ কোনটা? না ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা, তাহলে কাজ যদি হয় কাজটা কেমন করছে? না স্লো করছে, খুব ধীরে ধীরে করছে। তাহলে এখনও পর্যন্ত এখানে যেমন নাউনের সম্পর্কে কিংবা প্রোনাউন সম্পর্কে যখন বর্ণনা দিচ্ছে, বিউটিফুলটা কেমন? না ভেরি বিউটিফুল, কারটা, ওয়ার্কটা কেমন? না স্লোলি, খুব ধীরে ধীরে, ওয়ার্কটা কেমন করছে? না স্লোলি, খুব ধীরে ধীরে করছে। তাহলে এটা কি বুঝেছে? ভার্ব, তাহলে ভার্ব সম্পর্কে দোষগুণ হলে তখন সেটা হচ্ছে কী হবে? আবার অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, হলো। আবার অ্যাডভার্ব নিজেই অ্যাডভার্বকে কীভাবে মডিফাই করছে, আবার দেখো, সি ইজ ওয়ার্কিং ভেরি স্লোলি, ঠিক আছে। তাহলে ওয়ার্ক কোনটা? অ্যাডভার্বের মধ্যে ভার্ব কথা, ভার্বের দোষগুণ বোঝায়, ভার্ব কোনটা? না হচ্ছে এটা হচ্ছে ভার্ব, পড়ে এলাম এখানে ভার্ব, এই যে ভার্ব। তাহলে ওয়ার্কটা কেমন? না ওয়ার্কটা স্লোলি, স্লোলি, ঠিক আছে, স্লোলি। তাহলে এই স্লোলিটা কেমন স্লোলি? না ভেরি স্লোলি, ভেরি স্লোলি, তাহলে ভেরিটা কি? অ্যাডভার্ব। তাহলে এইভাবে কী করা হয়েছে, একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন প্রকারের প্রত্যয় কী হয়, পার্টস অফ স্পিচের মধ্যে একটা পার্টস, এই যে অ্যাডভার্বের মধ্যে বিভিন্ন কিছু পার্টস অফ স্পিচ লুকিয়ে আছে, তোমাকে সেগুলোকে পড়ে ডিটেলসভাবে বার করতে হবে। এগুলো ইরর কারেকশনের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। চলো প্রিপোজিশন কী বলছে, প্রিপোজিশন কী বলছে? প্রিপোজিশন যে সোর্স রিলেশনশিপ, কার মধ্যে রিলেশনশিপ দেখাবে? একটা সেন্টেন্সের মধ্যে, আমি গল্পের মানে একদম ক্লাসের শুরুতেই বলেছিলাম, একটা সেন্টেন্সের মধ্যে যে হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, এই যে বাক্যটা দিয়েছে, এই বাক্যটার মধ্যে যা কিছু আছে, নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ প্রিপোজিশন কনজাংশন যা কিছু আছে, সবার যে সম্পর্ক, যে পাশাপাশি বসে পরস্পরের সঙ্গে সমতা সদান করে, অর্থাৎ রিলেশনশিপ তৈরি করে। যেমন কি দেখো, এই গোজটা কি? গোজ মানে যাওয়া, যাওয়াটা কি ভাব? যাওয়াটা হচ্ছে কোনো কাজ করা বোঝাচ্ছে, মানে ওটা অ্যাকশন, অর্থাৎ ভার্ব বোঝাচ্ছে। স্কুলটা কি? নাম বোঝাচ্ছে, অর্থাৎ নাউন বোঝাচ্ছে। তা অর্থাৎ নাউন এবং দেখো ভার্ব এবং নাউনের মধ্যে সমন্বয় সাধন করেছে কে? না টুটা হচ্ছে প্রিপোজিশন,
তাহলে কোচ এবং স্কুলকে রিলেশনশিপে বেঁধেছে কি একসঙ্গে না টু, অর্থাৎ এই যে রিলেশনশিপ অর্থাৎ শুধুমাত্র ভার্ব নাউন নয়, নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন প্রত্যেকের মধ্যে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের মধ্যে একটার সঙ্গে আরেকটার যে মেলবন্ধন আমরা তৈরি করি, সম্পর্ক তৈরি করি কোনগুলো ব্যবহার করে, প্রিপোজিশন ব্যবহার করে। প্রিপোজিশন কোনগুলোকে বলা হয় প্রিপোজিশন, কোনগুলোকে প্রিপোজিশন বলা হয় না এখানে দেখো দেওয়া আছে ফর, ইন, অন, আন্ডার, অফ, বিটুইন, আরও কত কত রয়েছে, কত কত রয়েছে, ঠিক আছে, আফটার, বিফোর, বিলো, আন্ডার, অ্যাবাভ, ঠিক আছে, ওভার, আরও ভুরি ভুরি রয়েছে, ঠিক আছে। যখন আমরা প্রিপোজিশন ক্লাস করবো তখন হচ্ছে ব্যাপারটা দেখে নেবো। তাহলে এইগুলো হচ্ছে প্রিপোজিশন, এগুলো হচ্ছে প্রিপোজিশন, এগুলো দিয়ে কী করা হয়, প্রত্যেক বাক্যের সেন্টেন্সের মধ্যে সমন্বয় সাধন করা হয়। সাবজেক্টের সঙ্গে অবজেক্ট, অবজেক্টের সঙ্গে ভার্ব, ভার্বের সঙ্গে প্রিপোজিশনাল অবজেক্ট থাকে, বিভিন্ন রকম যে বাক্যে পার্টস থাকে সেই পার্টসগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে কী লাগে হচ্ছে তোমার প্রিপোজিশনে ব্যবহার করা হয়। যেমন তুমি আরও একটা উদাহরণ দিয়ে রাখো, যদি বলে যে দ্য সান রাইজ এস ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে দেখো রাইজটা কি ভার্ব রয়েছে, ইস্টটা কী রয়েছে, দিক রয়েছে, নাম বুঝিয়েছে, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ বুঝিয়েছে, অর্থাৎ নাউনকে বুঝিয়েছে। তাহলে এই ইস্টের সঙ্গে রাইজের সম্পর্ক করেছে কে, ইন, ঠিক আছে, এটা একটা পার্টস অফ স্পিচ মানে প্রিপোজিশন। তাহলে এই ধরনের সেন্টেন্স অর্থাৎ ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ঠিক আছে, আরও যা কিছু রয়েছে সেন্টেন্সের মধ্যে সেগুলোর মধ্যে প্রত্যেকের মধ্যে কী করেছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যেগুলো রয়েছে প্রত্যেকের মধ্যে পরস্পর সম্পর্ক তৈরি করতে গেলে তোমাকে কী করতে হবে, প্রিপোজিশন ব্যবহার করে সম্পর্ক তৈরি করতে হবে। সেটা হচ্ছে কি ইয়ে অফ, আন্ডার, বিলো, বিটুইন, ওভার, অ্যাভাব, ফর, টু, অ্যাট, ঠিক আছে, এইগুলো হচ্ছে সব প্রিপোজিশন। তারপর বলছে কি কনজাংশন। কনজাংশন কি বলেছে না, কনজাংশন হচ্ছে জয়নিং ওয়ার্ডস, কনজাংশনটা হচ্ছে জয়নিং ওয়ার্ডস। জয়নিং ওয়ার্ডস বলতে কি না ওয়ার্ডকে জয়েন করা হয়, জয়েন করা হয় কী কী দিয়ে, অ্যান্ড, বাট, ইয়েট, স্টিল, ঠিক আছে, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার অর, আরও ভুরি ভুরি কত কী রয়েছে সেগুলো সব কনজাংশন। এগুলো দিয়ে কী করা হয় না সেন্টেন্সের মধ্যে বাক্যের মধ্যে ওয়ার্ডকে যুক্ত করা হয় দিয়ে, অর্থাৎ ওয়ার্ডকে দুটো বাক্যকে যুক্ত করতে গেলে, দুটো ওয়ার্ডকে যুক্ত করতে গেলে যে ধরনের আমরা প্রিপোজিশন মানে কনজাংশনের লিঙ্কার ইউজ করব বা যেগুলো ইউজ করি আমরা সেগুলো হচ্ছে অ্যান্ড মানে কনজাংশন। যেমন হচ্ছে ধরো বললাম ডে অ্যান্ড নাইট, ধরো বললাম ডে অ্যান্ড নাইট, তাহলে ডে অ্যান্ড নাইটের মধ্যে এখন ডে দিন আর নাইট এটাকে যুক্ত করেছি কে, জুড়েছি কে, অ্যান্ড, তাই অ্যান্ডটাকে কী বলা হবে কনজাংশন, বোঝা গেল কী বললাম। তারপর কী বলছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কী হচ্ছে এক্সেসিভ ওয়ার্ডস। এক্সপ্রেসিভ ওয়ার্ডস মানে এক্সপ্রেসিভ ওয়ার্ড বলতে যে জিনিসগুলোকে হচ্ছে ব্যাখ্যা করা যাবে, এক্সপ্রেস করা যাবে, ব্যাখ্যা করছি আমরা কীভাবে না নিজের আবেগ দিয়ে, ঠিক আছে, আবেগ দিয়ে, হতাশা দিয়ে, দুঃখ দিয়ে, এগুলো দিয়ে যখন প্রকাশ করবো তখন সেটা কি বলবো আমরা ইন্টারজেকশন বলবো। যেমন এই ধরো বলছি যে হুরে, হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কী আনন্দ আমরা ম্যাচটা জিতে গেছি, হুরে আই হ্যাভ ক্র্যাক দ্য এক্সাম, কী আনন্দ আমি পরীক্ষায় ক্র্যাক করেছি, পাস করে গেছি, ঠিক আছে। তারপর আবার ওহ দিয়ে বলছে ও হিজ ফাদার হ্যাজ ডাইড, রে তার বাবাটা মারা গেছে রে, উফ, এইসব বিভিন্ন রকম এক্সপ্রেশন মানে এক্সপ্রেশন যেগুলো রয়েছে দুঃখজনক, হতাশা। আবার কোনো পাহাড়ে ঘুরতে গেলাম, গিয়ে বলছি পরিবেশ দেখে বলছি কী পরিবেশ, ওয়াও কী পরিবেশ, হোয়াট এ বিউটিফুল নেচার, কী ধরনের সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখলাম। এই সমস্ত বাক্যগুলো আর কি যেগুলো আমরা নিজেকে ব্যাখ্যা করতে পারি না, নিজের আবেগ, নিজের যে দুঃখ কষ্ট থাকে সেগুলোই বেরিয়ে আসে এই ধরনের বাক্যগুলো যেগুলো দেখান থেকে, সেই সমস্ত বাক্যগুলোকে বলা হয় ইন্টারজেকশন, ঠিক আছে। পরে চলো পরবর্তীকালে, এটা হচ্ছে তোমার পার্টস অফ স্পিচের ক্লাস। আশা করি তোমার প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো ক্লাসটাকে হচ্ছে তোমরা প্রত্যেকে মানে স্টপ করে আস্তে আস্তে করে ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে। কারুরই হচ্ছে এই মানে করে অর্থাৎ মানে না কাকে বলে এত কিছু জানাতে হবে। জাস্ট নাউন মানে হচ্ছে একটা বলবো কি নেমিং ওয়ার্ডস। প্রোনাউন মানে কি, মানে প্রোনাউন মানে হচ্ছে নাউন বা প্রোনাউনের পরিবর্তে যা ব্যবহার করা সেটা হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি না নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝালে সেটা হবে কি অ্যাডজেক্টিভ। ভার্ব মানে কি, ভার্ব মানে কাজ করা বোঝাবে। অ্যাডভার্ব কী হবে, অ্যাডভার্ব হচ্ছে নিজেই এই অ্যাডভার্বের মধ্যেই তিনটে ওয়ার্ড লুকিয়ে আছে, অ্যাডভার্ব নিজেই একটা ওয়ার্ড, তার মধ্যে ভার্ব লুকিয়ে আছে, অ্যাড থেকে অ্যাডজেক্টিভ, এই তিনটে ওয়ার্ডকে মডিফাই করেছে কি অ্যাডভার্ব। প্রিপোজিশন কি করছে না, প্রিপোজিশন হচ্ছে প্রত্যেকটা বাক্যের যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, সরি কনজাংশন কিংবা হচ্ছে তোমার নাউন প্রোনাউন যা কিছু রয়েছে এগুলোর মধ্যে প্রত্যেকের মধ্যে একটা কী তৈরি করে রিলেশনশিপ তৈরি করে, সম্পর্ক তৈরি করে প্রিপোজিশন, ঠিক আছে।
প্রিপোজিশন অর্থাৎ পজিশন নেয়। কিসের পজিশন? আগের ভাগে থেকে পজিশন নিয়ে নেয়, মানে প্রত্যেকটা ওয়ার্ডের সামনে সামনে বসে পজিশন নিয়ে কী করে সম্পর্ক তৈরি করে। কনজাংশন, কনজাংশন কী হবে? কন কনজাংশন কী করছে না, কনজাংশন হচ্ছে সম্পর্ক তৈরি করছে, অর্থাৎ একটা ওয়ার্ডের সঙ্গে একটা ওয়ার্ডে। দেখো আমরা সেই স্টেশনে গেলে কি জাংশন থাকে না, জাংশন জাংশন, তাহলে জাংশনে গেলে কি হয়, জাংশন কোনগুলো হয়, দেখবে এ লাইন থেকে চলে এসে ওইখান থেকে এখানকার লাইন চলে এসে ওখানকার থেকে সেখানকার লাইন চলে এসে, মানে দূরবর্তী বিভিন্ন জায়গার লাইনগুলো এসে যেখানে এক জায়গায় জমা হয় সেটাকে তো কনজাংশন বলা হয়, জাংশন বলা হয়। তা সেই জাংশনগুলোকে কী করা হয়, বিভিন্ন রকমভাবে মানে একটা লাইনকে দুটো লাইনের মধ্যে সব যুক্ত করা হয়। তা সেটা যুক্ত করতে গিয়ে কী ওগুলো কী হবে না, যেগুলো ব্যবহার করা হয় সেইগুলোকেই আমি সেন্টেন্সের উদাহরণ দিয়ে বলছি জাস্ট বোঝার ক্ষেত্রে। সেরকম একটা সেন্টেন্সের ক্ষেত্রে সেই বিভিন্ন ওয়ার্ডগুলোকে যে যুক্ত করা হবে, এই যে সেগুলো যে ওয়ার্ডগুলো দিয়ে যুক্ত করে সেগুলোকে বলা হচ্ছে কনজাংশন। সেগুলো হচ্ছে অ্যান্ড, বাট, স্টিল, ইয়েট, ঠিক আছে, আইদার অর, নাইদার অর, নট অনলি বাট অলসো, হ্যাঁ, আরও কত কত রয়েছে, সেগুলো দিয়ে মোটামুটি কী করা হয়, ওয়ার্ড যুক্ত করা হয়। ঠিক আছে, যেগুলো দিয়ে যুক্ত করা হয়, এক্সট্রা ওয়ার্ডগুলোকে একসঙ্গে যুক্ত করা হয়, সেগুলোকে বলা হচ্ছে কনজাংশন। তারপর ইন্টারজেকশন কী বললাম, ইন্টারজেকশন হচ্ছে মনের আবেগ, দুঃখ, হতাশা যেগুলো থাকে, ঠিক আছে, সেগুলোকে ব্যাখ্যা করার জন্য বা এক্সপ্রেসিভ মোডে যেগুলো থাকে, যে ব্যাখ্যা করতে যেগুলো লাগে সেগুলো হচ্ছে সব ইন্টারজেকশন হবে। চলো তারপরে কি বলেছে, ভার্বের ক্লাস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ভার্ব ক্লাসটা। দেখো ভার্ব কি বলেছে, যে ভার্ব হচ্ছে, ভার্ব মানে কি বললাম, ভার্ব হচ্ছে অ্যাকশান, অ্যাকশান বোঝাবে। অ্যাকশান বলতে কি না, অ্যাকশান বলতে যে কোনো কাজ করা বোঝাবে, যে কোনো কাজ। ঠিক আছে, শোয়া, ঘুমা, ওঠা, যেখানে যাই বল না কেন, বসে থাকা থেকে, খেলা থেকে, গান করা থেকে, ঠিক আছে, ছবি আঁকা থেকে, যাই বল না কেন, যে কোনো ভার্ব বোঝালেই, যে কোনো কাজ করা বোঝালেই কী হবে না, যে কোনো অ্যাকশান বোঝালেই হচ্ছে ভার্ব হবে। সেই ভার্বকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, কি কি? এক হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে প্রথম থেকে হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি না, সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, ঠিক আছে, অর্থাৎ যে বাক্যটা কি করতে পারে, নিজের অর্থ, সমাপিকা ক্রিয়া, ঠিক আছে, যে বাক্য কি করতে পারে, নিজের অর্থ নিজেই তৈরি করতে পারে, মানে নিজের বাক্যের অর্থ নিজেকে সম্পূর্ণ দান করতে পারে, সম্পূর্ণতা দান করতে পারে, সেটাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবং যে বাক্যের অর্থ, যে বাক্যের মানে, যে বাক্য হচ্ছে, যে বাক্যের ভার কি করে না, না নিজের বাক্যের হচ্ছে অর্থকে সম্পূর্ণ করে উঠতে পারে না। অর্থাৎ কি ব্যাপারটা, কি না ব্যাপারটা হচ্ছে, দেখো যে ভার্ব যে বলা হয় না, ভার্ব কী করে, ভার্ব বেসিক্যালি হচ্ছে একটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে সাহায্য করে। একটা সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা দেখি ভালো করে, তাহলে যে কোনো বাক্যকে যদি আমরা দেখি ভালো করে, দেখো নিচে দেখছি আমি, একটা বাক্য সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এটা দিয়ে বাক্য তৈরি হচ্ছে। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের ক্ষেত্রে কখনো কখনো অবজেক্ট না দিলেও বাক্য তৈরি হচ্ছে, শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব হলেও বাক্য সম্পূর্ণ করা যায়। যেমন কি বললাম, ধরো আই ইট, আমি খাই, আর দে সিং, তারা গান করে, ঠিক আছে, তারা গান করে, দে সিং, তারা গান করে। তারপর হচ্ছে উই প্লে, উই প্লে, ঠিক আছে, উই প্লে ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলা করি। তোমরা কেউ ভেবো না যে এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কী করে পাই, অবজেক্ট হচ্ছে ভার্বকে হচ্ছে কী আর কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, কী কাকে দিয়ে প্রশ্ন করো, প্রশ্ন করলে কিছু পাওয়া যাচ্ছে, আমরা কী খেলি, কিছু আছে কি নেই, তার মানে এবার একটা অবজেক্ট নেই। তাহলে স্যার এটা কি, এটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, ঠিক আছে, প্রিপোজিশনাল অবজেক্ট বলা হয়। তাহলে এরকমভাবে হয় যে, তাহলে কি বললাম, সাবজেক্ট এবং ভার্ব হলে বাক্য তৈরি হচ্ছে। অর্থাৎ কি হবে, এই ভার্বটা কি করছে, ভার্ব যে কোনো বাক্যের ভার্ব হচ্ছে কি করে না, বাক্যের যে অর্থটা থাকে সেই অর্থটাকে সুসম্পূর্ণ করে, বোঝায়, বুঝিয়ে দেয়। কিন্তু কিছু কিছু ভার্ব আছে, কিছু কিছু ভার্ব আছে যে বাক্যের ভার্বগুলো কি হয় না, না বাক্যের অর্থকে সম্পূর্ণতা দান করতে পারে না, কিংবা বাক্যের কমপ্লিট মিনিং দিতে পারে না, সেইগুলোকে বলা হয় হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে এগুলো কি হচ্ছে, এগুলো সবই হচ্ছে ফাইনাইট ভার্ব। কারণটা কি না, এরা নিজের অর্থ নিজেই তৈরি করতে পারে, নিজের বাক্যকে সম্পূর্ণ দান করতে পারছে। তুমি তারা কী করেন, তারা গান করে, তুমি এটা বলার সঙ্গে সঙ্গে যে তারা কী করে, তারা গান করে, এটা বলার সঙ্গে সঙ্গে তোমার মধ্যে একটা কমপ্লিট মিনিং এলো মনের মধ্যে, যে তারা কী করে, তারা গান টান করে। হ্যাঁ, আমরা কী করি না, আমরা খেলাধুলা করি, আমরা মাঠে খেলাধুলা করি। তাহলে এগুলো বলার সঙ্গে সঙ্গে আমাদের মাথার মধ্যে একটা কমপ্লিট একটা মিনিং চলে এলো, ঠিক আছে। কিন্তু যদি কিছু কিছু ভার্ব থাকে, যে ভার্বগুলো দিয়ে আমরা বাক্যের অর্থকে কোনোভাবে সম্পূর্ণ করতে পারি না, বুঝে উঠতে পারবো না যে বাক্যটা কী হলো। যেমন যদি বলি, ধরো বলি আমরা ওই যে সিং, সিং এ টাইগার, সিং এ টাইগার, একটা বাঘ দেখে দ্য ম্যান র্যান অ্যাওয়ে। একটা বাঘ দেখেই, এটা হচ্ছে নন ফাইনাইট, নন ফাইনাইট
উদাহরণ, সিং এ টাইগার, একটা বাঘ দেখে কি হচ্ছে না, দ্য ম্যান র্যান অ্যাওয়ে, মানুষটা দৌড়ে পালিয়ে গেল। তাহলে দেখো এই পর্যন্ত একটা সেন্টেন্স রয়েছে। তাহলে এই বাক্যটা যদি আমরা অর্থ করি, এই বাক্যটা, এটা একটা বাক্য, দুটো সেন্টেন্স রয়েছে এখানে, এইখানে একটা বাক্য, এই একটা বাক্য, এটা 1 নম্বর, এটা 2 নম্বর বাক্য। তাহলে এই বাক্যটা দেখো, প্রথম বাক্যটা কি বললাম, বাক্য মানে কি হয়, বাক্য মানে হচ্ছে ভার্ব দিয়ে অর্থের মানে সুসম্পূর্ণ থাকবে, কমপ্লিট থাকবে। কিন্তু এই বাক্যটার অর্থ দেখো কোথাও থেকে কোথাও কোনো বাক্য কোনোভাবে সম্পূর্ণ নয়। সিং এ টাইগার মানে একটা বাঘ দেখি, কি বাঘ দেখি না, বাঘ দেখে হচ্ছে মানুষটা দৌড়ে পালিয়ে গেল। তাহলে এই বাক্যটা যতক্ষণ আমি পর্যন্ত বলছি, এই বাক্যটা আমি যতক্ষণ না পর্যন্ত বলছি, এই বাক্যে যতক্ষণ না পর্যন্ত এই ভার্বটাকে আমি উচ্চারণ করছি যে র্যান অ্যাওয়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বাক্যের যে ভার্ব সি, সি মানে কি দেখা, দেখা, এ কিন্তু বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারছে না। তোমাকে যদি বলি যে বাঘটা দেখেই, বাঘটা দেখে কি, তুমি বলে বাঘটা দেখে কি, তাহলে এই বাক্যের অর্থ কি, বাক্যের মানেকে সম্পূর্ণ করতে পারলো? পারলো না। কখন পারবে? যখন এই পাশের বাক্যে ভার্বটা বলছি। অর্থাৎ এই ভার্বটা কি করতে পারছে না, অর্থাৎ নিজের বাক্যের যে অর্থ, যে কমপ্লিট যে মিনিং, সেই মিনিংটাকে সম্পূর্ণ করে উঠতে পারছে না। তার জন্য ওগুলোকে বলা হয় কি, নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে বাক্যের ভার্বগুলো কি বললাম, নিজের অর্থ নিজে তৈরি করতে পারবে। যেমন দেখো এই যে ভার্বগুলো দেওয়া আছে, আই ইট আমি খাই, দে সিং তারা গান করে, উই প্লে ইন দ্য ফিল্ড আমরা মাঠে খেলাধুলা করি। তাহলে এই যে ভার্বগুলো রয়েছে, এই ভার্বগুলো বলার সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারছো যে আমরা কী করি, আমরা কী করছি, আমরা ইংলিশে ক্লাস করছি। ঠিক আছে, ক্লাস করছি। তাহলে এই ক্লাস করছি মানে করছি কথাটা বলছি মানে বলার সঙ্গে সঙ্গে বুঝতে পারছি আমি ক্লাস করছি। হ্যাঁ, আমি গান শুনছি। তারা মাঠে বসে আছে, তারা কিছু একটা করছে। তাহলে এইগুলো বলার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে একটা কমপ্লিট চিন্তা আছে, কমপ্লিট মিনিং আছে, না ওই কথাটা সম্পূর্ণ হয়েছে। তারা মাঠে বসে আছে, গান শুনছি, কোনো সমস্যা নয়। কিন্তু তোমাকে যদি বলা হয় যে আমি গানটা শুনেই আর কিছু বললাম না, তাহলে গানটা শুনেই কি, গানটা শুনেই কি ছুটে পালিয়ে গেলাম, না বসে থাকলাম, না আরও একটা গান শুনলাম, না কি করলাম? তাহলে যে বাক্যের অর্থের ভার কিংবা যে বাক্যের সেন্টেন্সের ভার নিজের অর্থ নিজে তৈরি করতে পারে, কমপ্লিট মিনিং দেবে, তার মধ্যে একটা অর্থ থাকবে, বক্তা কিংবা স্পিকার কিংবা লিসিনার কি করবে না, কমপ্লিটভাবে বুঝতে পারবে যে বক্তা কি বলতে চাইছে, ঠিক আছে, কিংবা লিসিনার কি বলতে চাইছে বুঝতে পারবে। সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, অর্থাৎ সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব কোনটা, যে বাক্যের ভার্ব কী করতে পারে না, নিজের বাক্যের অর্থের মানেকে সুসম্পূর্ণ করে উঠতে পারে না, কিংবা সম্পূর্ণতা দান করতে পারে না, কমপ্লিট মিনিং দিতে পারে না, সেগুলোকে বলা হবে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বগুলোকে আরও অনেকগুলো তার ভাব রয়েছে, ওই যেমন তোমরা পড়বে, এরও একটা ভাব মানে ভাগ রয়েছে, 3টে ভাগ রয়েছে, পার্টিসিপল টিপল করে অনেকগুলো ভাগ রয়েছে। যখন আমরা নন ফাইনাইট ভার্ব দেখবো তখন আমরা ডিটেলসে বুঝে নেবো, ঠিক আছে। অর্থাৎ সিম্পল করার সময় আমরা ওইটাকে ডিটেলসে দেখবো, নন ফাইনাইটগুলোকে দেখবো। তারপর চলো এই দেখো, এটাকে ভিন্ন দিয়েছি, কারণটা হচ্ছে ভার্বের টোটাল চ্যাপ্টারটা এই পাশে পড়ে রয়েছে, একই কালারে রয়েছে। আর ভার্বে যে এটা দেখো, এটা একদম সেই সেন্টেন্স করতে গেলে তখন আমরা সেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখবো, যে সেন্টেন্স ট্রান্সফরমেশন শিখবো, তখন সেই জায়গায় নন ফাইনাইটটা লাগবে বলে আমি এটাকে অন্যরকম একটা কালার করে রেখেছি, ঠিক আছে। দেখো ভার্ব তাহলে কী বললাম, দুভাগে ভাগ করা হয়েছে, ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে দুভাগে ভাগ করা হয়েছে আবার, কী কী, হেল্পিং ভার্বস এবং মেন ভার্বস। হেল্পিং ভার্বস এবং মেন ভার্বস খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো ভার্ব তো ভার্ব, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব আমরা কি পড়লাম না, ফাইনাইট ভার্ব আমরা পড়ে নিলাম এখনই, যে বাক্যের অর্থ সম্পূর্ণতা দান করবে, অর্থাৎ কমপ্লিট, কমপ্লিট কী করবে, কমপ্লিট মিনিং দেবে, কমপ্লিট মিনিং দেবে কে না, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কী করবে, কমপ্লিট মিনিং দেবে। আর ওই কমপ্লিট যে ভার্বটা যেটা দিচ্ছে, অর্থাৎ ভার্ব এখানে যে ভার্বটা থাকছে, সেই ভার্বটা কী করছে, কমপ্লিট মিনিং দিচ্ছে। তাহলে এই যে ভার্ব, তো ভার্বকে আবার ফাইনাল ভার্বকে তাহলে ভাগ করতে গেল কেন না, সেখানেও পর্যন্ত ভার্ব রয়েছে, দু ধরনের ভার্ব রয়েছে, কী কী না, হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব। অর্থাৎ এই যে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে কমপ্লিট মিনিং দেয় যে ভার্বটা, কমপ্লিট মানে ফাইনাল ভার্বটা, সে ভার্বটাও দু ধরনের আছে। চলো একটু ব্যাখ্যা করি কেন দু ধরনের থাকলো, অর্থাৎ ফাইনাল ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করতে গেল কেন, এর বিশেষ কারণ কি রয়েছে দেখো। এবার তার আগে একটুখানি একটু দেখে নিতে হবে যে হেল্পিং ভার্ব কোনগুলো, ঠিক আছে, হেল্পিং ভার্ব কোনগুলো, আর হচ্ছে অ্যাকশন ভার্ব কোনগুলো, কী ব্যাপার একটু দেখে নিই ফাইনাল ভার্বগুলো একটুখানি, তারপরে উদাহরণে আমরা যাব। কি বলছে যে হেল্পিং ভার্বকে আবার দুভাগ করা হয়েছে, হেল্পিংকে দুভাগে, প্রাইমারি, মোডাল, ঠিক আছে, প্রাইমারি, মোডাল। আবার মেন ভার্বকে ভাগ করেছে কীভাবে না, হচ্ছে মেন ভার্বকে ভাগ করা হয়েছে লিঙ্কিং ভার্ব আর হচ্ছে তোমার অ্যাকশন ভার্ব,
ঠিক আছে, মেন ভার্বকে দুভাগে ভাগ করা হয়েছে, লিঙ্কিং ভার্ব, অ্যাবসেন্ট ভার্ব। তাহলে কি বললাম, প্রথমে আমরা কি দেখলাম, প্রথমে একটুখানি ভালো করে বুঝে নিই, তারপরে আস্তে আস্তে করে উদাহরণ দিয়ে বুঝবো যে প্রত্যেকটা ভার্বকে কেন ভাগ করতে গেল। ঠিক আছে, তাহলে ভার্ব দুই প্রকার, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা, কিংবা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি বললাম, বাক্যের অর্থকে সম্পূর্ণতা দান করবে। ঠিক আছে, আর নন ফাইনাইট ভার্ব কি করছে, বাক্যের মানে অর্থকে কোনোভাবে সম্পূর্ণ অর্থতা মানে সম্পূর্ণতা দান করতে পারছে না অর্থ দিয়ে। আর সেই ফাইনাইট ভার্বকে আবার কয় ভাগ করা হয়েছে না, দুভাগ করেছে, হেল্পিং ভার্ব, মেন ভার্ব। হেল্পিং ভার্বকে আবার দুভাগ করা হয়েছে কি প্রাইমারি আবার মোডাল। ঠিক আছে, প্রাইমারি আর মোডাল। আর মেন ভার্বকে দুভাগ করা হয়েছে কি লিঙ্কিং ভার্ব এবং অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বকে আবার দুভাগ করা হয়েছে কি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, একদম ভুরি ভুরি ভাগ রয়েছে। তার মধ্যে তোমাদেরকে বলে দেবো কোন পার্টটা পড়তে হবে, খুব একটা বেশি ইম্পর্টেন্ট মানে সবটাই যে খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, অ্যাকশন তো অ্যাকশন মনে রাখতে হবে, লিঙ্কিং তো লিঙ্কিং মনে রাখতে হবে, এমন ব্যাপারটা কিছুই নয়, খুবই সহজ সরলভাবে বুঝিয়ে দেবো ব্যাপারটা। দেখো যেমনভাবে বললাম, ফাইনাইট ভার্বটা প্রথম স্টেজে বলে দিলাম, নন ফাইনাইট এবং নন ফাইনাইট কেন ভাগ করা থাকলো ব্যাপারটা বুঝালাম। এবার চলো যে নন ফাইনাইট ভার্বকে ভাগ করলো হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব, কেন ভাগ করতে গেল। ঠিক আছে, হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব, ফাইনাইট ভার্বকে ভাগ করেছে, কেন ভাগ করলো উদাহরণ দিয়ে বুঝবো। ঠিক আছে, চলো হেল্পিং ভার্বে কী কী আছে, হেল্পিং ভার্বে উদাহরণগুলো যেগুলো আছে, অ্যামিজার, ওয়াজার, হ্যাভার, হ্যাভ যা আছে এগুলোর মধ্যে একটা একটা উদাহরণ দিয়ে তুলতে হবে। আমি কি বললাম একটু আগে, ভার্ব কী করে, ভার্ব হচ্ছে বাক্যের অর্থকে সম্পূর্ণতা দান করে। তাহলে নিশ্চয়ই এখানে যে এই যে ফাইনাইট ভার্ব কী করছে, কমপ্লিট মিনিং দিয়ে সম্পূর্ণ দান করছে। তাহলে এখানে যে সম্পূর্ণতা দান করে এই ভার্বটা, তাহলে নিশ্চয়ই এই ভার্বগুলো বাক্যের অর্থকে সুসম্পূর্ণতা দান করবে, তাই তো দান করবে। তাহলে এই ভার্বের ক্ষেত্রেও দেখতে পাবো দু ধরনের ভার্ব আছে। দেখো কী ধরনের উদাহরণ, দেখো যদি বলা হয় ধর বলা হলো যে হি ইজ এ গুড বয়, এ বাক্যটা বললাম। তারপর বলছি যে দি বয় গোজ টু স্কুল, ছেলেটা বিদ্যালয়ে যায়। দু ধরনের বাক্য লিখলাম। দেখো হেল্পিং ভার্ব এই যে ইজ আছে, ইজ, এই ইজ দিয়ে উদাহরণ একটা দিলাম। আর অ্যাকশন ভার্ব হচ্ছে কোনগুলো, এই যে মেন ভার্ব কোনগুলো, যেগুলো হচ্ছে সব এই গো, যেগুলো আমরা করি যেভাবে, অর্থাৎ নিজের বাক্য নিজের অর্থকে সুসম্পন্ন করতে পারে। ঠিক আছে, নিজেই কারুর লাগে না, মেন ভার্ব, মেন মানে কি প্রধান, কারুর কোনো সাহায্য কিছু লাগবে না। আর হেল্পিং মানে কি, হেল্প মানে সাহায্য করতে এসছে। ঠিক আছে, বাক্যটা ভালো করে বোঝো, কী বললাম একটু আগে, ভার্ব হলে অর্থাৎ যে কোনো বাক্যের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট তিনটে হচ্ছে, তিনটের মধ্যে অবজেক্ট যদি নাও থাকে কোনো সমস্যা নেই, আমাদের সাবজেক্ট এবং ভার্ব দিয়ে কী হচ্ছে না বাক্যের অর্থে মানটা সম্পূর্ণ হচ্ছে। তাহলে দেখো হি ইজ, ভালো করে দেখো, হি ইজ সে হয়, তাহলে এই পর্যন্ত সাবজেক্ট হয়ে যাচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ভার্ব হচ্ছে, তাহলে এইটুকু হলে তো বাক্যের অর্থকে সম্পূর্ণ হয়ে যায় কথা। কিন্তু হচ্ছে কি হি ইজ সে হয়, সে হয় কি, তাহলে এটা যতক্ষণ না পর্যন্ত বলছি যে এ গুড বয় একটা ভালো ছেলে, ঠিক আছে, সে হয় একটা ভালো ছেলে, যতক্ষণ না পর্যন্ত আমি এই বাক্যটা বলছি, এটার মানে অর্থাৎ এই যে ইজটা আছে, এই ইজ তার নিজের অর্থের মানেকে সম্পূর্ণতা দান করতে পারছে না। ইজ দিয়েও হি ইজ সে হয় কি, তাহলে সে হয় এই বাক্যটার এই অর্থটা না বললে এই হি ইজের পরে যে মিনিংটা আসছে সে কখনোই তার নিজের রূপ নিতে পারছে না, কমপ্লিট মিনিং নিতে পারছে না। তাহলে ইজটা এখানে যে ভার্বটা আছে, এই ভার্বটাকে নিজের অর্থ নিজে তৈরি করতে পারলো, একেও কী করতে হলো, একেও পর্যন্ত এই পাশের বাক্যের উপরে, এই পাশের বাক্যের অংশের উপরে ডিপেন্ড করতে হলো। তাহলে ঠিক আছে, ডিপেন্ড করতে হলো। তাহলে এইটা এই জন্য হচ্ছে হেল্প, এই বাক্যটা কী করতে, হেল্প একে বলা হয় কমপ্লিমেন্ট বলা হয়। ঠিক আছে, মানে অর্থাৎ কি এটা ছাড়া সম্পূর্ণ নয় বলে কি কমপ্লিমেন্ট বলা হয়। যাই হোক, তাহলে ইজটা কি করতে পারলো না, ইজটা হচ্ছে নিজের বাক্যের অর্থকে নিজেকে সম্পূর্ণতা দান করতে পারলো না, তাই কি বলা হচ্ছে হেল্প করতে এসে। ঠিক আছে, আর মেন ভার্ব কি আছে, মেন ভার্ব দেখো, মেন ভার্ব মানে কি কেউ তার কোনো সাহায্যই নেবে না, কারোর সাহায্য না নিয়ে সে নিজের মানে নিজে তৈরি করতে পারবে। কি বললাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট না থাকলেও কাজ হবে। তাহলে হি গোজ টু স্কুল, এখান থেকে যদি হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। ঠিক আছে, তাই কী দিয়ে প্রশ্ন করো, কী এবং কাকে দিয়ে, মেন ভার্বকে কী কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যেত, কী আর কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, কী কাকে দিয়ে প্রশ্ন করলে কী পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। তাহলে এখানে দেখো কী যায়, কিছু আছে কি, কাকে যায় কিছু আছে, নেই, তাহলে নেই মানে কোনো অবজেক্ট নেই। ঠিক আছে, নেই মানে অবজেক্ট নেই। তাহলে দি বয় গোজ টু স্কুল, ছেলেটা স্কুলে যায়, তাহলে গোজ যায়। ঠিক আছে, যদি এই পর্যন্ত বলো, সাপোজ দ্য বয় গোজ, ছেলেটা যায়, সেটা কী করে না ছেলেটা যায়,
তাহলে এই গোস কী করছে, গোস কারোর সাহায্য না নিয়ে এইটুকু বাক্যে যেটুকু অংশ আছে সাবজেক্ট এবং ভার্ব এটা দিয়ে কী করছে, বাক্যের অর্থ মিনিং বুঝিয়ে দিচ্ছে, তুমি বুঝতে পারছো যে সেটা কী করছে না, সেটা চলে যাচ্ছে, কি সেটা যায়, সেটা কী করে না, সে যায় বিদ্যালয়ে যায়, বিদ্যালয়ে কী করে পড়াশোনা করে, ঠিক আছে। তাহলে আবার আবার যদি বলি যে হি রিডস, ঠিক আছে, ইন দিস স্কুল, স্টাডিজ করতে পারো বেটার হতো। তাহলে হি রিডস ইন দি স্কুল, সেই স্কুলে পড়াশোনা করে, এই পর্যন্ত কেটে দাও। হি রিডস, সে কী করে, সেটা কী করে না, সে পড়াশোনা করে, রিডস করে, রিডস করে, কিংবা স্টাডি বলতে পারো, সেটা করলে বেটার হতো ওয়ার্ডটা, স্টাডি, ঠিক আছে, স্টাডি না স্টাডিজ হবে, স্টাডিজ, স্টাডিজ হবে। তাহলে সেটা কী করে না, সেটা হচ্ছে পড়াশোনা করে। তাহলে এই যে এর পরে যে অংশটা থাকছে ইন দি স্কুল, এই এটাকে বলার দরকার পড়ছে, এটা তুমি নাও বলি, নাও বলি তবু কী করছে, এই রিড কথাটা কী করছে, রিডটা এই বাক্যের অর্থের মানে কি সম্পূর্ণতা দান করছে, অর্থাৎ কারুর সাহায্য না নিয়েই, কারুর সাহায্য না নিয়েই এই ভার্বটা কী করছে, নিজের অর্থ নিজে তৈরি করছে। তাহলে এখানে হচ্ছে তোমার এই জন্য হচ্ছে এই ভার্বকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ ফাইনাল ভার্বের দুটো ভাগ, একটা হচ্ছে হেল্পিং ভার্ব, একটা হচ্ছে মেন ভার্ব। হেল্পিং ভার্ব কোনগুলোকে, প্রাইমারি আর মোডাল। মনে রাখবে প্রাইমারি স্কুলে যেগুলো পড়ে, অর্থাৎ কি প্রত্যেকটা বাক্যে প্রায় বেশি ইউজ হয়। আমরা যেমন প্রাইমারি স্কুলে পড়ি, প্রাইমারি স্কুল থেকে পড়ে এসেছি, যে কোনো জায়গায় সব জায়গায় আমরা আছি, হাটে মাঠে ঘাটে বাজারে সব জায়গায় আমাদেরকে দেখতে পাওয়া যায়। সেরকম এখানে রয়েছে প্রাইমারি স্কুলে পড়ে কে কে না, অ্যামিজার, ওয়াজার, হ্যাভ্যাসু, এগুলো সব হচ্ছে প্রাইমারি স্কুলে পড়ার বাচ্চা। আর মোডাল, মোডাল মানে কি, মডেল স্কুল বলি না, মডেল স্কুল মনে রাখার সুবিধার্থে, মডেল স্কুলে কী হয়, স্যুট বুট সব পড়ে যেতে হয় না, এরকম স্যুট উট, মেক, মাইট, কুট, এগুলো একটু মনে রাখবে, স্যুট বুট কুট ফুট পরে যেতে হয়, ঠিক আছে। আর মেন ভার্বকে ভাগ করা হয়েছে এখন লিঙ্কিং ভার্ব এবং অ্যাকশন ভার্ব। লিঙ্কিং ভার্ব কী বললাম, লিঙ্কিং ভার্ব কী এই ব্যাপারটা একটু দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, ইরর কারেকশানের ক্ষেত্রে খুবই হেল্প হবে আমাদের, ঠিক আছে। ইরর কারেকশানের ক্ষেত্রে দেখা হবে, দেখো কি বলছে, বলছে লিঙ্কিং ভার্ব অর্থাৎ কি লিঙ্ক করবে, কার সঙ্গে লিঙ্ক করবে, সাবজেক্ট এবং বাক্যের, সাবজেক্টের সঙ্গে, অর্থাৎ যদি একটু আগে উদাহরণটা দিয়েছিলাম মুছে দিয়েছি, যদি বলা হয় যে দি গার্ল ইজ ভেরি বিউটিফুল, বিউটিফুল কথাটা নয়, নাইস কথাটা লিখতে হবে, কি টল ধরো বললাম, টল, দ্য গার্ল ইজ ভেরি টল, ঠিক আছে। তাহলে দেখো দি গার্ল ইজ ভেরি টল, গার্লটা কি সাবজেক্ট, গার্লটা কেমন না টল, তাহলে এই ইজটা কি করছে, এইজটা কি করছে, এই সাবজেক্টের সঙ্গে এই যে টলটা রয়েছে এর একটা সম্পর্ক তৈরি করছে, লিঙ্ক করছে, তাই একে কী বলা হয় লিঙ্কিং ভার্ব। এই যে ইজটা, ইজটা কী করলো, লিঙ্কিং করছে, লিঙ্ক কার সঙ্গে, সাবজেক্টের সঙ্গে, একটা অবজেক্টে কিংবা যে তার যে অ্যাডজেক্টিভ থাকবে তার সঙ্গে লিঙ্ক করলে বলা হবে কি, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাই হচ্ছে এই অ্যামিজারটা হচ্ছে লিঙ্কিং ভার্ব বলা হয়, ঠিক আছে, লিঙ্কিং ভার্ব। অ্যাকশন ভার্ব কোনটা, অ্যাকশন ভার্ব হচ্ছে যেটা, সেটাই হচ্ছে মেন ভার্ব। এটা যেটা পড়লে মেন ভার্ব, যেটা ডেসক্রিপশন দিলাম, যে ধরো একটি উদাহরণ, দি গার্ল সিংস ইন দ্য মর্নিং, মেয়েটা হচ্ছে সকালে গান করে, এই মধ্য দিয়ে দ্য গার্ল সিংস, মেয়েটা কী করে, গান গান করে, এই ভার্বটা কী করছে না, ভার্বটা যে নিজেই নিজে অর্থ সম্পূর্ণ করছে, কারুর সাহায্য না নিয়েই মেয়ে কী করে না, মেয়ে গান করে, কখন গান করে, ইন দ্য মর্নিং, সকালে গান করে। আমি যদি এটা নাও বলি তাতে কোনো সমস্যা নেই, এইটুকু বললেও বাক্য অর্থ সম্পূর্ণ করছে, অর্থাৎ অ্যাকশন ভার্ব কী করছে, নিজের অর্থ নিজে সম্পূর্ণ দান করছে। তাকে আবার দুভাগ করা হয়েছে, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, অর্থাৎ কি, ট্রানজিটিভ মানে টান, মনে রাখতে একটু গুলিয়ে যাবে, ট্রানজিটিভ মানে হচ্ছে টান, কিসের টান থাকবে, আর এটা টান নেই, অর্থাৎ কিসের টান, অবজেক্টের টান, অর্থাৎ যে সাবজেক্ট, যে ভার্ব কী করবে না, অবজেক্ট নিয়ে বসবে। এই যে একটা বাক্য দেখো, দ্য গার্ল সিংস ইন দ্য মর্নিং, মেয়েটি সকালে গান করে, তাহলে আমরা অবজেক্ট কী করে পাবো, অবজেক্ট বসবে তো, ভার্বের পরে অবজেক্ট থাকবে, তাহলে ভার্বকে কী দিয়ে, কাকে দিয়ে প্রশ্ন করো, কী কাকে দিয়ে প্রশ্ন করো, কাকে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাচ্ছে, মেয়েটা কী গান করে, গান করে, কী গান করে কিছু আছে, কাকে গান করে কিছু আছে, তাহলে এই বাক্যটা কী নেই, এই বাক্যটা হচ্ছে কী কাকে দিয়ে প্রশ্ন করে, এই ভার্বকে কী কাকে দিয়ে প্রশ্ন করেও কোনো অবজেক্ট পাওয়া যায়নি, তার মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আবার যে বাক্যটা একটু আগে বলছিলাম, একটু পর আরেকটা উদাহরণ দিয়ে বলি,
ধরো বললো দ্য বয় ড্রজ এ পিকচার, ছেলেটি একটি ছবি আঁকে। তাহলে এই ভার্বটা দেখো, ভার্বকে ড্র, ড্র মানে কি আঁকা, আঁকাকে কী কাকে দিয়ে প্রশ্ন করো, অবজেক্ট পেতে গেলে কী আঁকে দিয়ে প্রশ্ন করতে হবে, কী আঁকে না একটা ছবি আঁকে। তাহলে কী দিয়ে প্রশ্ন করে কী পেলে, একটা উত্তর পেলে যে পিকচার আঁকে। তাহলে যখন কী আঁকে দিয়ে প্রশ্ন করছে সেটা কী হয়, অবজেক্ট। অর্থাৎ যে ভার্ব হচ্ছে এই কী কাকে দিয়ে প্রশ্ন করে তারপরে অবজেক্ট নেয়, অবজেক্ট নেবে, তাকে বলা হবে কি, তাকে বলা হবে ট্রানজিটিভ। ট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ টান থাকবে, কার টান থাকবে, অবজেক্টের প্রতি টান থাকবে। একটু মনে রাখার সুবিধার্থে বললাম, অবজেক্টের প্রতি টান থাকবে, অর্থাৎ যে ভার্বের পরেই হচ্ছে অবজেক্ট থাকবে তাকে বলা হবে যে ট্রানজিটিভ ভার্ব। আর যে বাক্যের পরে হচ্ছে কোনো অবজেক্ট থাকছে না সেটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তেমন যদি বলি, আর একটা ইনট্রানজিটিভ উদাহরণ দিয়ে বলছি। সি স্টাডিজ হার্ড, সে কঠোরভাবে পড়াশোনা করে। হি স্টাডিজ হার্ড, স্টাডিটা হচ্ছে ভার্ব, স্টাডিকে প্রশ্ন করো কী কাকে দিয়ে, কী কাকে দিয়ে প্রশ্ন করো, কী পড়াশোনা করে, কিছু আছে, কাকে পড়াশোনা করে, কিছু আছে, নেই। তাহলে যে বাক্যের যে ভার্বের পরে হচ্ছে কোনো অবজেক্ট নেই, অবজেক্ট নেই, তাহলে কী বলা হবে, ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ হলে ট্রানজিটিভের টান, ট্রানজিটিভের টান থাকবে, কার প্রতি টান থাকবে, অবজেক্টের প্রতি। তাহলে যে ভার্বের পরে, যে ভার্বের পরে কি থাকবে, যে ভার্বের পরে হচ্ছে অবজেক্ট থাকবে, যে ভার্বের পরে, যে ভার্বের পরে হচ্ছে, যে ভার্বের পরে হচ্ছে অবজেক্ট থাকবে তাকে বলা হচ্ছে কি, ট্রানজিটিভ। তাকে বলা হচ্ছে যে ভার্বের, যে ভার্বের পরে, যে ভার্বের পরে হচ্ছে কি থাকবে, অবজেক্ট থাকবে, তাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যে বাক্যের, যে বাক্যে ভার্বের পরে হচ্ছে কোনো রকম কোনো ভার্ব থাকছে না, অর্থাৎ ভার্ব কী করে বুঝবো, অবজেক্ট থাকছে না, কী করে বুঝবো না, ভার্বকে কী এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, কী কাকে দিয়ে প্রশ্ন করে যখন আমরা উত্তর পাচ্ছি না ভার্বের পরেই, তখন ভাববো কি ওখানে অবজেক্ট নেই, তাকে বলা হবে কি, ইনট্রানজিটিভ ভার্ব। হয়ে গেল মোটামুটি আজকে ক্লাস। আশা করতে বুঝতে পেরেছো যে ব্যাপারটা থাকছে, প্রত্যেকটা একটু বুঝে নিয়ে ভালো করে আরেকবার করে ক্লাসটাকে পজ করে আরেকবার বলে দিই ভার্বের চ্যাপ্টারটাকে, দিয়ে ক্লাসটা শেষ করবো। ভার্বকে কয় ভাগ করা হয়েছে, ভার্ব হচ্ছে, ভার্ব কি বললাম, ভার্ব হচ্ছে অ্যাকশন, অর্থাৎ যে কোনো কাজ করা বোঝালে কী হবে না ভার্ব বোঝাবে। সেই ভার্বকে দুই ভাগ করা হয়েছে, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট কি বললাম, সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে বাক্য, যে ভার্ব কী করছে, প্রত্যেকটা ভার্ব নিয়ে হবে, যে ভার্ব হচ্ছে বাক্যের অর্থকে সম্পূর্ণতা, অর্থাৎ কী সম্পূর্ণ, মিনিংয়ের উপরে কমপ্লিট মিনিং দিয়ে বাক্যের অর্থকে সুসম্পূর্ণ করবে, তাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে বাক্যের ভার্ব হচ্ছে বাক্যের অর্থকে, মিনিংকে কমপ্লিট সম্পূর্ণ দান করতে পারে না, তাকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তারপর কি বলছে, উদাহরণ কি বললাম, ধর আমি ভাত খাই, ভাত খাই তো ভাত খাই বুঝে গেছি, আমি কী করি বুঝে গেছি। কিন্তু যদি বলি যে আমি ভাত খাইয়া, আমি ভাত খাইয়া কি, তারপরে কিছু একটা বলতে হবে, না বললে বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে না। তাহলে এই ধরনের বাক্যগুলো হচ্ছে সব নন ফাইনাইট। আর যে বাক্যটা বললাম আমি ভাত খাই, তারা স্কুলে যায়, এইগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ এগুলো পড়ে কী করলাম বা বুঝতে পারলাম যে বাক্যের অর্থ সম্পূর্ণ দান হয়েছে। তারপর এই ফাইনাইট ভার্বকে দুভাগ করা হয়েছে, হেল্পিং ভার্ব, মেন ভার্ব। হেল্পিং ভার্ব কী কী আছে না, প্রায় দু রকম আছে, প্রাইমারি আর মোডাল। প্রাইমারি স্কুলে কারা পড়ে, অ্যামিজার, ওয়াজার, হ্যাভার, স্যালু, একদম মুখস্থ করতে হবে এগুলো, প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বাক্যে লাগে, এই জন্য প্রাইমারি বললাম। আর মোডাল স্কুল মানে কি, যেগুলো হচ্ছে মোডাল স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, তো এই জন্য স্যুট বুট টুট পড়ে যায়, স্যুট উট কুট মে মাইট মাস্ট ক্যান কুড এগুলো সব পড়ে যায়, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে মেন ভার্বকে দু ভাগ করা হয়েছে আবার, অর্থাৎ একটা বাক্যে যদি বলি যে এই ধরো ইজটাকে আমরা বললাম, এই লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে, তাহলে স্যার একটু আগে বললেন যে স্যার আমি এই ধরো গার্ল ইজ ভেরি টল, এই ইজটা কী করেছে না, এই ইজটা হচ্ছে গার্লের সঙ্গে এই টলের সম্পর্ক তৈরি করেছে, তাই হচ্ছে লিঙ্কিং ভার্ব হয়ে গেল। কিন্তু ইজটা তো আমরা একটু আগে দেখতে পেয়েছি কোথায় না, অক্সিলারি ভার্বের লিস্টে, তাহলে স্যার এখানে ইজ কী করে ঢুকে গেল, ইজ কী করে মেন ভার্বে চলে এলো না। কখনো কখনো দেখবে সেন্টেন্সের ক্ষেত্রে, ধরো এই যে একটা বাক্যগুলো আমরা বলেছি যে হি স্টাডিজ, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার। আর ইজটাকে আমরা তো একটু কী দিলে, ই স্টাডি, এগুলো কি, এগুলো বাক্যের অর্থ সম্পূর্ণ করছে বলে এদেরকে কী বলা হয়, এদেরকে বলা হয় মেন ভার, কিংবা হচ্ছে অ্যাকশন ভার বলা হচ্ছে, মেন ভার বলা হচ্ছে, মেন ভার বলা হচ্ছে। কিন্তু অ্যামিজারটা, ইজটা কি, ইজটা অ্যাকশন, ইজটা হচ্ছে বি ভার পড়ছি, বি ভার্বও আছে এবং সঙ্গে হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব পড়ছি বা হেল্পিং ভার্ব পড়ছি। তাহলে এই ইজটা তাহলে আমরা মেন ভার্বে কী করে পেলাম না, কখনো কখনো যদি আমরা বলি যে এই ধরো বাক্যটা বলেছি, দ্য গার্ল ইজ ভেরি টল, এই বাক্যটা দেখো সাবজেক্ট, এই যে রয়েছে সাবজেক্ট,
এইখানে যখন মেন ভার্ব নেই, ইজ যেহেতু আছে, ইজটাকে কী বলা হয়, ইজটাকে এখানে মেন ভার্ব হিসাবেও কখনো কখনো ধরা হয়। ঠিক আছে, বাক্যে সুবিধার্থে বাক্যে পড়ে সেগুলো বুঝতে হবে, যে বাক্যে পড়ে পড়ে অর্থগুলোকে বুঝে তোমার ধরতে হবে যে ইজটা কোন ধরনের ভার্ব ব্যবহার করা হয়েছে। যদি এই ইজের পরে অন্য কোনো একটা অ্যাকশান ভার্ব থাকতো তখন এটাকে কী বলা হতো, তখন এটাকে হেল্পিং ভার্ব বলা হতো, অ্যাকশান ভার্বটা কী বলা হতো, মেন ভার্ব বলা হতো। ঠিক আছে, যেমন উদাহরণ দিয়ে একটা দেখি, যদি যদি বলছে যে ধরো ইজ হি ইজ রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং এ লেটার। এই বাক্যটা দেখো, রাইটিং এ লেটার, তাহলে হিজটা কি, ইজটা হচ্ছে, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর রাইটিংটা হচ্ছে কি না মেন ভার্ব। পড়ে গেছে, হ্যাঁ রাইটিং। ঠিক আছে, তাহলে রাইটিংটা হচ্ছে মেন ভার্ব, ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব। যদি রাইটিং কথাটা না থাকতো তখন ইজটা কী হতো, ইজটা মেন ভার্ব হয়ে যেত। ঠিক আছে, এইভাবে বাক্য তৈরি হয়, আস্তে আস্তে করে বুঝতে পেরে যাবে তোমরা। তাহলে হেল্পিং ভার্ব হচ্ছে দুই ভাগ হচ্ছে, প্রাইমারি আর মোডাল। প্রাইমারি কী বললাম, অ্যামিজার, ওয়াজ, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, ডু। আর হচ্ছে মোডাল থাকছে আমাদের শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। মেন ভার্বের লিস্টে কী থাকছে, মেন ভার্বকে দুটো ভাগ করা হচ্ছে, লিঙ্কিং ভার্ব এবং হচ্ছে অ্যাকশন ভার্ব। লিঙ্কিং ভার্ব আমরা বুঝলাম। অ্যাকশন ভার্ব কী বললাম, অ্যাকশন ভার্ব হচ্ছে মেন ভার্ব যেটা, সেটাই হচ্ছে অ্যাকশন ভার্ব। এই মেন ভার্বকে আবার দুভাগে, কিংবা অ্যাকশন ভার্বকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, কি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ বললাম কি, যে ট্রানজিটিভ মানে টান থাকবে, কিসের টান থাকবে, অবজেক্টিভ, অর্থাৎ যে ভার্বের পরে অবজেক্ট থাকবে তাকে বলা হচ্ছে ট্রানজিটিভ, আর যে ভার্বের পরে হচ্ছে অবজেক্ট থাকবে না তাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। টাটা, আশা করি ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো, ভালো করে পড়বে, পরের দিনে ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে।